আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। থেরাপির ডক্টর চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আমি ডক্টর মোহাম্মদ আবদুল্লাহ আল মতি, কনসালটেন্ট ফিজিওথেরাপিস্ট। সাব অ্যাক্রোমিয়াল বার্সাইটিস হলো শোল্ডার জয়েন্টের একটি প্রদাহজনিত সমস্যা, যেখানে সাব অ্যাক্রোমিয়াল বার্সা নামক একটি তরলপূর্ণ থলির প্রদাহ বা ফুলে যাওয়ার মাধ্যমে এই সমস্যাটির সূত্রপাত ঘটে থাকে। আমরা প্রবলেমটির শারীরিক বহিঃপ্রকাশ হিসাবে পেয়ে থাকি কাঁধের উপরের দিকে এবং সামনের দিকে ব্যথা, হাত মাথার উপরে উঠাতে গেলে ব্যথা, পাশের দিকে নাড়াতে গেলে ব্যথা এবং কোনো কোনো ক্ষেত্রে রাতে ব্যথা বৃদ্ধি পায়, বিশেষ করে যদি আক্রান্ত কাঁধের উপরে শুয়ে যাওয়া যায় তাহলে ব্যথা বেড়ে যায়। আর এই সাব অ্যাক্রোমিয়াল বার্সার অবস্থান শোল্ডার জয়েন্টের হিউমেরাস বোনস এবং অ্যাক্রোমিয়ান বোনস দ্বয়ের মধ্যবর্তী স্থানে। এই বার্সার কাজ মূলত জয়েন্টে অবস্থিত বার্সার সারাউন্ডিংসে যে টেন্ডন এবং মাসেলগুলো থাকে তাদেরকে ফ্যাসিলিটিস দেওয়া যেন জয়েন্টটি স্মুথলি মুভ করতে পারে। কিন্তু বার্সার স্ট্রাকচারাল ধরন অনুযায়ী বার্সাতে যদি কোনো কারণে অধিক পরিমাণে প্রেশার পড়ে যায় তাহলে বার্সা ইনফ্লামড হয়ে যায় এবং সেটি আকারে বড় হয়ে যায়, তার আকৃতি পরিবর্তিত হয়, সে ফুলে যায়। তার সারাউন্ডিংসে যে ভ্যাকুয়াম বা খালি জায়গা থাকে সেই জায়গা সে তখন অকুপাই করে ফেলে, ভরে ফেলে, যার কারণে শোল্ডার জয়েন্টের অ্যাবডাকশন এবং ফ্লেকশন মুভমেন্ট করতে অ্যাক্রোমিয়ান বোনসের নিচে যে হলো বা স্প্যাসেসটুকু থাকে, ফাঁকা জায়গাটুকু থাকে ফ্রিলি শোল্ডার জয়েন্টের মুভ করার জন্য, সেটি তখন পূর্ণ হয়ে যায় এবং শোল্ডার জয়েন্ট সেই রেঞ্জে যাওয়ার পর বাধাগ্রস্ত হয় এবং সঠিক মুভমেন্টটি করতে পারে না। সাবঅ্যাক্রোমিয়াল বার্সাইটিস এই অবস্থাটি হয়ে থাকে মূলত দ্রুত ঘূর্ণনশীল কোনো মুভমেন্ট শোল্ডারে করা, দীর্ঘমেয়াদী বা দীর্ঘ সময় ধরে শোল্ডারে ভারী শক্তি ট্রান্সমিট হয় এমন কোনো কাজ করা, বা ভারী ওজন টানা ঠেলা তোলা, বা দীর্ঘ সময় ড্রাইভ করা, বা কাঁধের উপরে পড়ে যে বার্সাইটিসে কোনো আঘাতপ্রাপ্ত ইনজুরি হওয়া, বা কোনো কোনো সময় দেখা যায় রোটেটরি কাফ ইনজুর বা অন্য কোনো শোল্ডার জয়েন্টের অন্য কোনো স্ট্রাকচারের ইনফেকশন থেকে, ইনফ্লামেশন থেকে, এখানে ইনফ্লামেশনটা যদি সংক্রমিত হয় সেক্ষেত্রেও সাবঅ্যাক্রোমিয়াল বার্সাইটিস হতে দেখা যায়। যখন আমাদের এই সমস্যাটি সামনে আসে তখন আমরা যে সাইনগুলো পাই সেই সাইনগুলোর সাথে হিমায়িত কাঁধ বা অ্যাডহেসিভ ক্যাপসুলাইটিসের অনেক সাদৃশ্য দেখতে পাওয়া যায় এবং আমরা চিন্তা করি যে এটি হয়তো অ্যাডহেসিভ ক্যাপসুলাইটিস বা হিমায়িত কাঁধ। এখনও অ্যাডহেসিভ ক্যাপসুলাইটিস বা হিমায়িত কাঁধ কি এ বিষয়ে আমাদের একটি ভিডিও আছে, যে ভিডিওতে আমরা বলেছি বিস্তারিত কিভাবে হিমায়িত কাঁধ বা অ্যাডহেসিভ ক্যাপসুলাইটিস সমস্যাটি আক্রান্ত হয় এবং কি কি করণীয়, কি বর্জনীয়, কিভাবে চিকিৎসা হবে, ফিজিওথেরাপিতে এই চিকিৎসাটির ভূমিকা কতখানি, এই বিস্তারিত আলোচনা করা হয়েছে একটি ভিডিওতে এবং সেই ভিডিওটি যারা দেখেননি তাদের উদ্দেশ্যে আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, আপনারা দেখে নেবেন। তাহলে আজকের আলোচনায় আমরা ফিরে যাই এবং আমরা জানতে চেষ্টা করি যে অ্যাডহেসিভ ক্যাপসুলাইটিস বা হিমায়িত কাঁধ এবং সাবঅ্যাক্রোমিয়াল বার্সাইটিস দুটি শোল্ডার জয়েন্টের অসুখ হলেও তার কিছু বৈশিষ্ট্যগত পার্থক্য রয়েছে। যেমন আমরা যদি কারণ বিবেচনা করি, সাবঅ্যাক্রোমিয়াল বার্সাইটিস হয় হচ্ছে বার্সা নামক যে স্ট্রাকচারটি আছে সেই স্ট্রাকচারের ইনফ্লামেশনের কারণে, আর অ্যাডহেসিভ ক্যাপসুলাইটিস বা হিমায়িত কাঁধ এই প্রবলেমটি আক্রান্ত করে শোল্ডার জয়েন্টের ক্যাপসুলকে। ক্যাপসুলের টিস্যুগুলো টাইট হয়ে যায় এবং তখন মুভমেন্ট রেস্ট্রিক্ট হয়ে যায়। যদি আমরা এখানে দেখি যে শরীরের বহিঃপ্রকাশ
ধরন অনেকখানি সিমিলার, কিন্তু খুব প্রফেশনাল দৃষ্টিকোণ থেকে দেখলে আমরা কিছুটা পার্থক্য দেখতে পারবো। যেমন অ্যাডহেসিভ ক্যাপসুলাইটিস বা হিমায়িত কাঁধে শোল্ডার জয়েন্টের মুভমেন্ট খুব দ্রুত সময়ের মধ্যে রেস্ট্রিক্টেড হয়ে যায়। আর সাবঅ্যাক্রোমিয়াল ভার্সাইটিসে ব্যথা অনেক বেড়ে গেলে মুভমেন্ট রেস্ট্রিকশন হয়, এটা অবশ্যই ঠিক, কিন্তু সেখানেও সামান্যতম হলেও কিছু মুভমেন্ট করার মতো ব্যবস্থা থেকে যায়। চিকিৎসার দৃষ্টিভঙ্গিতে যদি আমরা দেখি, দুটো প্রবলেমের চিকিৎসাকেই ফিজিওথেরাপি এবং ব্যথা ম্যানেজমেন্ট পদ্ধতির মাধ্যমে চিকিৎসা করা হয়ে থাকে, কিন্তু সাবঅ্যাক্রোমিয়াল ভার্সাইটিস খুব অল্প সময়ের মধ্যে এই বার্সার প্রদাহজনিত সমস্যাটিকে ম্যানেজ করার মাধ্যমে এটিকে রিকভার করা সম্ভব হয়, কিন্তু অ্যাডহেসিভ ক্যাপসুলাইটিস বা হিমায়িত কাঁধ এর চিকিৎসাটি লম্বা সময় ধরে করতে হয়, যার রিকভারি সময় কোনো কোনো ক্ষেত্রে 9 মাস থেকে 25 মাস পর্যন্ত লেগে যায়। তাই আমাদের জরুরি এটা বোঝা যে হিমায়িত কাঁধ বা সাবঅ্যাক্রোমিয়াল ভার্সাইটিস বিষয়টির মধ্যে আসলে পার্থক্য কী, বা আমি ব্যক্তিগতভাবে শোল্ডারের যে পেইন অনুভব করছি সেই পেইনটি আসলে কী কারণে হলো, সেটি সাবঅ্যাক্রোমিয়াল ভার্সাইটিস নাকি অ্যাডহেসিভ ক্যাপসুলাইটিস। তাহলে আমার ব্যক্তিগত উপলব্ধি দিয়ে বোঝার ক্ষেত্রে আমরা দুই তিনটা ইনফরমেশনকে যদি মাথায় রাখি এবং সেটা দিয়ে নিজেকে যাচাই করি, তাহলে আমাদের জন্য এটি আইডেন্টিফাই করা অনেকখানি সহজ হবে। যেমন আমরা যদি সাবঅ্যাক্রোমিয়াল ভার্সাইটিস বা অ্যাডহেসিভ ক্যাপসুলাইটিস কোনটি হয়েছে এটা যদি বিবেচনা করতে চাই, তাহলে আমাদেরকে খেয়াল রাখতে হবে যে অ্যাডহেসিভ ক্যাপসুলাইটিসের ক্ষেত্রে আমাদের যেগুলো ইন্টারনাল মুভমেন্ট এবং এক্সটার্নাল মুভমেন্ট, হাত ভিতরের দিকে ঘোরানো বা বাইরের দিকে ঘোরানোর মুভমেন্ট থাকে, সেই মুভমেন্টগুলো সর্বপ্রথমে রেস্ট্রিক্টেড হয়ে যায়। সেই মুভমেন্টগুলোর মধ্যে ব্যথা অনুভব হয়, সেই মুভমেন্টগুলো করার সময় আমাদের শোল্ডারে ব্যথা পাই। কিন্তু সাবঅ্যাক্রোমিয়াল ভার্সাইটিসের আক্রান্ত পেশেন্টরা সামনের দিকে সোজা করে হাত উঠাতে বা পাশের দিকে সোজা করে হাত উঠাতে গেলে একটা নির্দিষ্ট রেঞ্জ বা 90 ডিগ্রি ফ্লেকশন বা অ্যাবডাকশন ওঠার পরে ব্যথা শুরু হয়, এবং সেটি শুরু হয় শোল্ডারের ঠিক উপরের প্রান্তে, এই বরাবর। কোনো কোনো পেশেন্টের ক্ষেত্রে এই জায়গাটিকে ফুলে যেতে দেখা যায়। আর সাবঅ্যাক্রোমিয়াল ভার্সাইটিস যাদের আক্রান্ত হন যারা, তারা একটা জিনিস দেখবেন, ব্যথার প্রোগ্রেসটা খুব ফাস্ট হবে না, মৃদু ব্যথা আস্তে 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 বাড়ছে। কিন্তু অ্যাডহেসিভ ক্যাপসুলাইটিসের ব্যথাটা অনেক ক্ষেত্রেই খুব দ্রুত সময়ের মধ্যে ছড়িয়ে পড়ে এবং ব্যথার তীব্রতা বাড়ে, সেই সাথে হাতের রেঞ্জ অফ মোশন অনেকখানি কমে যায়। আমরা যখন এটি বুঝে যাব যে আমাদের শোল্ডারে এই দুটি প্রবলেমের কোনো একটি হয়তো হয়েছে, আমাদের তো ট্রিটমেন্টের কাছে যেতে হবে, আমরা ট্রিটমেন্ট শুরু করব। আর ট্রিটমেন্টের দুই অসুখের ক্ষেত্রেই, অ্যাডহেসিভ ক্যাপসুলাইটিস বা সাবঅ্যাক্রোমিয়াল ভার্সাইটিস, দুই অসুখের ক্ষেত্রেই আমরা প্রথমত যেটা বলি সেটা হচ্ছে আমাদেরকে প্রথমে আগে ব্যথা ম্যানেজ করতে হবে। প্রথমে হলো ব্যথার ম্যানেজমেন্ট, আর ব্যথার ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমাদের শোল্ডার জয়েন্টকে রেস্টে রাখতে হবে। এখানে কিছু আইসোমেট্রিক এক্সারসাইজ করানো হবে এবং এখানে ইলেকট্রোথেরাপির ইউজ করা হবে, সেক্ষেত্রে আল্ট্রাসাউন্ড, সেক্ষেত্রে ট্রান্সকিউটেনিয়াস ইলেকট্রিক্যাল নার্ভাস স্টিমুলেশন, এ ধরনের ইলেকট্রিক্যাল মডালিটিস ইউজ করা যেতে পারে। যখন ব্যথার পরিমাণ কমে আসে তখন আমাদের দ্বিতীয় যে টার্গেটটি হয় দুটি অসুখের ক্ষেত্রেই, সেটি হচ্ছে রেঞ্জ অফ মোশনকে রিকভার করা। যত দ্রুত সম্ভব রেঞ্জ অফ মোশন, শোল্ডার জয়েন্টের রেঞ্জ অফ মোশনটাকে রিকভার করার চেষ্টা করা। এবং এই রেঞ্জ অফ মোশন রিকভার করতে যেয়ে আমাদের প্রয়োজন হয়ে থাকে শোল্ডার মোবিলাইজেশন, আমাদের ওভারহেড পুলি এক্সারসাইজ করার প্রয়োজন হয়ে থাকে, পেন্ডুলার এক্সারসাইজ করার প্রয়োজন হয়ে থাকে, কোনো কোনো ক্ষেত্রে স্ট্রেচিং এক্সারসাইজ করার প্রয়োজন হয়ে থাকে। এবং পরবর্তী ধাপে যখন আমরা উত্তীর্ণ হই, কিছুটা রেঞ্জ আমরা ফিরে পাই, তখন আমাদের প্রয়োজন হয়ে থাকে শোল্ডার জয়েন্টের বা রোটেটর কাফ মাসেলের স্ট্রেংথেনিং, মাসেলের শক্তি বৃদ্ধি করাটা প্রয়োজনীয় হয়ে থাকে। আর তখন আমরা স্ট্রেংথেনিং প্রোগ্রাম শুরু করে থাকি। এবং এই স্ট্রেংথেনিং প্রোগ্রামের একটি পর্যায়ে আমরা যেটা করার চেষ্টা করি বা আমরা পেশেন্টকে করার জন্য বলে থাকি, সেটা হচ্ছে প্রিভেনশন। আমাদের প্রিভেনশন যখন আমরা প্রিভেনশন, এই ডিজিজগুলো প্রিভেনশন নিয়ে ডিসকাস করি, তখন আমরা পেশেন্টদেরকে বলে থাকি
কি অ্যাটিটিউড, কি পশ্চারাল বিহেভিয়ারের কারণে এই প্রবলেমগুলো এসে থাকে, কি ধরনের আর্গোনমিক্যাল সিচুয়েশনে থাকলে এই প্রবলেমগুলো আসে, সেটি নিয়ে আমরা বিস্তারিত আলাপ করে থাকি এবং পরবর্তীতে তাদেরকে সেই ধরনের রিস্কি টুলস, সেই ধরনের রিস্কি এনভায়রনমেন্ট, সেই ধরনের রিস্কি কাজ থেকে দূরে থাকার জন্য আমরা পরামর্শ দিয়ে থাকি। সাথে সাথে তাদেরকে পশ্চারাল অ্যাওয়ারনেস গেইন করার জন্য আমরা পরামর্শ দিয়ে থাকি। আর্গোনমিক্যাল সেট আপ যেন সঠিক হয় সে ব্যাপারে আমরা পরামর্শ দিয়ে থাকি। সাথে সাথে আমরা মাসেলের স্ট্রেংথ যেন ধরে রাখা যায়, কিছু অ্যারোবিক এক্সারসাইজ, কিছু স্ট্রেংথেনিং এক্সারসাইজ প্রোগ্রাম তাদেরকে বাসায় করার জন্য আমরা বলে থাকি, যেন তারা নিজেরা প্র্যাকটিস করে শোল্ডারের ভালো একটি রেঞ্জ অফ মোশন মেনটেন করতে পারেন এবং ভালো একটি সুস্বাস্থ্যের শোল্ডারের অধিকারী হতে পারেন। আর এই পুরো প্রোগ্রামটাতে ফিজিওথেরাপি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এই ট্রিটমেন্টের ক্ষেত্রে পেইন ম্যানেজমেন্টে অনেক সময় পেইন কিলারের ব্যবহার করা হয়ে থাকে। কোনো পেশেন্টের ক্ষেত্রে সিভিয়ার কন্ডিশন হয়ে গেলে তখন ইন্ট্রাআর্টিকুলার ইনজেকশন, স্টেরয়েড অ্যাপ্লাই করার প্রয়োজন হয়। খুব কম পার্সেন্টেজ পেশেন্টের ক্ষেত্রে হলেও অনেকের ক্ষেত্রেই এই দুটি প্রবলেমের ক্ষেত্রেও সার্জারির প্রয়োজন হয়ে থাকে। তো আমরা যারা শুনছেন তাদের উদ্দেশ্যে বলবো, এটি একটি ব্যথাজনিত প্রবলেম আর একটি প্রদাহজনিত প্রবলেম, তাই এটিকে কোনোভাবেই অবহেলা করা ঠিক হবে না। যত দ্রুততম সময়ের মধ্যে সম্ভব একজন প্রফেশনাল ফিজিওথেরাপিস্টের শরণাপন্ন হয়ে আপনার প্রবলেমটি কি সেটি নির্ধারণ করে তার পরামর্শ অনুযায়ী আপনাকে রিহ্যাবিলিটেশন প্রোগ্রাম চালিয়ে যাওয়া উচিত। যদি মেডিসিনের প্রয়োজন হয় আপনি বিশেষজ্ঞ পরামর্শও নিতে পারেন, কিন্তু সর্বদাই আপনাকে মনে রাখতে হবে আপনার জয়েন্টের রেঞ্জ অফ মোশন, আপনার জয়েন্টের হেলথ এবং আপনার মাসেলের পাওয়ার ঠিক রাখার জন্য মেডিসিন কখনোই কার্যকরী কোনো ফর্মুলা নয়। আপনাকে অবশ্যই ফিজিওথেরাপির মাধ্যমে, শারীরিক চিকিৎসার মাধ্যমেই এই সুস্থতা অর্জন করতে হবে। তাই বলবো যে এই প্রবলেম দুটিতে ফিজিওথেরাপির ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ এবং সেটি আমাদের জানতে হবে এবং প্র্যাকটিস করতে হবে। সঠিক ফিজিওথেরাপি সেবা নিন, জীবনের গতিময়তা বজায় রাখুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সেই কামনায় আজ এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।